थोड़ी जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं मैं। खामोशियां तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं। खामोशियां तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं। যমুনা টেলিভিশন। টিভিতে নিউজ রিপোর্টার ব্লার করে মেয়েটির ডেড বডি দেখালেও সার্বিকভাবে আন্দাজ করা যাচ্ছে কতটা জঘন্যভাবে হত্যাকারী ধ্বংসযজ্ঞ চালিয়েছে মেয়েটির মুখে। প্লাস দিয়ে চামি থেকে দাঁত খুলে আলাদা করে ফেলা হয়েছে। এতেই ক্ষান্ত হয়নি কিলার, চামির মাংসের অংশ সিগারেটের জ্বলন্ত আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। জিভ এবং দাঁতগুলো মিসিং, জিভ একদম ভিতর থেকে ধারালো ছুরি দিয়ে কেটে নেওয়া হয়েছে। সব থেকে ভয়ানক ছিল ঠোঁটের অংশ। কিলার প্রথমে খুবই সূক্ষ্মভাবে লাইটার দিয়ে মেয়েটির ঠোঁটের উপরে রঙিন চামড়া পুড়িয়ে ছাই করে দিয়েছে। যেমনটা আমরা রেস্টুরেন্টে দেখে থাকি, মাংসের সব থেকে নরম হাড্ডিবিহীন অংশ অগ্নিশিখার জ্বলন্ত লাল লাভার ধারা পুড়িয়ে গ্রিল করা হয়, ঠিক তেমনভাবে পুড়িয়ে কালছিটে বানানো হয় প্রথমে মেয়েটির ঠোঁট। পরবর্তীতে কিলার খুবই আক্রোশের সাথে সিংজোর দিলেই স্লাইড স্লাইড করে কেটেছিল মেয়েটির ঠোঁট, তবে আলাদা করে নেয়নি মুখ থেকে। সমুদ্র পাড়ে যেভাবে শুটকি ব্যবসায়ীরা শুটকি প্রক্রিয়াকরণের সময় শুকানোর জন্যে রোদের মধ্যে সরু দড়িতে মাছের ঠোঁট দড়ির সাথে বেঁধে ঝুলিয়ে রাখে, ঠিক তেমনভাবে ফলা ফলা করে কাটা ঠোঁটের অংশ নাকের নিচের অংশে ঝুলেছিল এবং প্রতিটি অংশের ফাঁকে ফাঁকে চিলি ফ্লেক্স পাওয়া গিয়েছে। কফিতে শেষ চুমুক দিয়ে লুকাস তাকায় ন্যাসোর দিকে। ন্যাসো তখনও টিভির দিকেই তাকিয়েছিল। এত নৃশংস বর্ণনা শুনেও লিভিং এরিয়ায় অবস্থানরত তিন মানবের মুখভঙ্গি খুবই স্বাভাবিক, যেন দুধ ভাত। অবশ্য তাদের কাছে দুধ ভাতই। লুকাসের গলায় টিটকারির স্বর বলল, নতুন মাল নেমেছে নাকি মাঠে? কালছিটে ঠোঁট ব্ল্যাক কফির মগে ভিজিয়ে লুকাসের দিকে তাকালো রিচার্ড। ঠোঁটের কোণে বক্র হাসি। নীরব পরিবেশে শোনা যায় ন্যাসোর রাশ ভারী আওয়াজ, বস, ডিল কি ফাইনাল করবেন আজ? রিচার্ড কোনো কারণে অন্যমনস্ক ছিল, ধরতে পারেনি ন্যাসোর কথা। বিভক্ত হয়ে থাকা ললাটের ভাঁজগুলো গুটিয়ে প্রসারিত করলো কপাল। পরপর গলা খাসকে দিয়ে পরিষ্কার করে বলল, কোনটা? কিছুটা আশ্চর্য হলো বটে ন্যাসো লুকাস দুজনেই। রিচার্ড নিজের কাজের ব্যাপারে খুবই স্ট্রিক্ট। হাতের কাজ কখনো ফেলে রাখে না, যখনেরটা তখনই। সময় থেকে 1 মিনিট হেরফের হলেও ক্ষিপ্ত হয়ে যায়। হঠাৎ কাজের প্রতি এত অমনোযোগী দেখে মনে প্রশ্ন আসলেও ভেতরের প্রশ্ন ভেতরেই চেপে রাখে ওরা। কথার পারতে বলল, মিডনাইট ক্যাসিনোর মালিকের সাথে যে ডিল হবার কথা ছিল সেটা বললাম। দুজনের ছোট ছোট চোখ দেখে নিজেকে শক্ত খোলসে নিপাট করলো রিচার্ড। কাট কাট গলায় বলল, ওটা ভেবে দেখিনি এখনো। না মানতে চাইলে কোনো ডিলের প্রয়োজন নেই, ডিরেক্ট উড়িয়ে দিবে। আশ্চর্য, দ্বিতীয়বারের মতো আশ্চর্য। এত বছর একসাথে কাজ করে আজ প্রথম তারা রিচার্ডের মুখে শুনেছে, ভাবা হয়নি এখনো। যেই মানুষটা কখনো কিছু করার আগেও 1 সেকেন্ডের জন্যও ভেবে নেয় না, নিজেকে সর্বজনী ভেবে যা ইচ্ছে করে, আজ তার মুখে এহেন উদ্ভব কথাবার্তা। আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য। লুকাস তেরছা চোখে তাকালো রিচার্ডের দিকে। তখনও কোনো কিছুর ভেতর ডুবে ছিল রিচার্ড। লুকাস জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু গলায় বলল, বস, এবার চালানে মেয়ে কম। তাৎক্ষণিক চোয়াল শক্ত হয়ে গেল রিচার্ড। চোখে মুখে ঝলকানি দেয় ক্ষুব্ধ রাগ আর তেজে চোখের পাতার নড়াছড়া বন্ধ হয়ে যায়। আগুনের লেলিহান সমুদ্র নীল চোখে ন্যাসোর দিকে তাকিয়ে শক্ত চোয়ালে রুষ্ট গলায় বলল, টাকার অ্যামাউন্ট বাড়াতে বলেছিলাম না?
রিচার্ডের দ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারী ন্যাসো, সেও ঘাবড়ে যায় রিচার্ডের কথায়। এই চোয়াল দিয়ে যেন করাত ও ধারানো যাবে। নতদৃষ্টি বিশিষ্ট করল ন্যাসো। গুরু গম্ভীর গলার ভারী কণ্ঠস্বর খাদে নামিয়ে প্রত্যুত্তর করল। সরি বস, ফাদার বলেছিল এই চালান দেখে তারপর বাড়ানোর জন্য। ফাদারের কথা শোনা মাত্রই অযাচিত ক্ষুব্ধতায় পানি পড়ল। কুটিল হাতে ওয়াইনের গ্লাস তুলে দিয়ে তাতে চুমুক বসালো রিচার্ড। তুমুল ঝড়ের পরে শীতলতায় ছেয়ে যাওয়া পরিবেশের মতো ঠান্ডা গলায় বলে, আর কি বললো ফাদার? যত তাড়াতাড়ি সম্ভব ইতালি ব্যাক করার জন্য। ওদিকে কিংকোবরা দলের লিডার ঝামেলা করছে। বাঁকা হেসে ওয়াইনের গ্লাস ঘোরাতে থাকে রিচার্ড। ঠোঁটের আগায় জড়ো হয়েছে তাচ্ছিল্যের হাসি। চোখগুলো এখনো সম্ভবত লাল হয়ে আছে। পরনে এখনো কালো শার্ট আর প্যান্ট গত রাতের। উপরে ওভারকোট ওয়েস্ট কোট না থাকায় উদীয়মান হয় শরীরের শক্ত শক্ত ভাঁজগুলো। শার্টের সামনের দুটো বোতাম খোলা, ফলস্বরূপ সুবিস্তৃত শক্তপোক্ত সুঠাম বুকে শক্তপোক্ত হয়ে যে শার্টটা এঁটে আছে তা উদীয়মান। শরীরের সাথে লেপ্টে থাকার কারণে এবিএস এর 6টি ভাঁজ স্পষ্ট। পুরুষালী রুক্ষ কাঁধ একটু বেশি উঁচু এবং টানটান। ঘন কালো চুলগুলো গোটা গোটা হয়ে কার্নিশের দুপাশ দিয়ে এলোমেলোভাবে বিছিয়ে আছে স্মৃতি বরাবর দুভাগ হয়ে। ওয়াইনের গ্লাসে হাতের উপরের অগ্রভাগ গোল করে 3 আঙ্গুলে ধরে রাখার জন্যে গৌর বর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। ফলে ড্রাগনটি যেন জেগে উঠছে এমন অনুভূত হচ্ছে এবং ওয়াইনের গ্লাস ঘোরানোর সাথে সাথে সেটা নড়াচড়া করছে। অকস্মাৎ রিচার্ড মেইন দরজার দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলল, এখনো কিছু কাজ বাকি আছে বলে কাউচে গা এলিয়ে দিল। রিচার্ড হলো বাস্তব এক গোলক ধাঁধা তাদের কাছে, যার রহস্য আজও পর্যন্ত উন্মোচন করতে পারেনি তারা। কথার বিপরীতে আর কোনো প্রশ্ন করল না কেউই। লুকাস ছোট করে বলল, ওকে বস। কিছু মুহূর্ত পরই একজন গার্ডকে ভিতরে আসতে দেখে সোজা হয়ে বসে রিচার্ড। গার্ড নিদ্রালুতায় মাথা নিচু করে দাঁড়ায় রিচার্ডের সামনে। পায়ের উপর পা তুলে বসে সরাসরি প্রশ্ন ছুড়ল রিচার্ড। ইজ এভরিথিং ওকে? গার্ড সবিনয়ে মাথায় নাড়ায়। জি বস। ইনফরমেশন? এবার বুক শুকিয়ে এলো গার্ডের। পরপর 3 বার ঢোক গিলে বলল, সরি বস, ম্যামের ব্যাপারে তেমন কেউই কিছু জানে না আশেপাশের। শুধু কয়েকবার দেখেছে এই যা, তাছাড়া কিছুই জানে না ম্যামের ব্যাপারে। আর ওনার পরিবারের কাছ থেকেও কিছু জানতে পারেনি। ম্যামের চাচা ঘর থেকে বের হচ্ছে না, দরজা বন্ধ করে রেখেছে। চাচি 2 দিন ধরে থানায় ছুটোছুটি করছে। শিয়াব নামের ছেলেটা 2 দিন ধরে মিসিং। আবারও চোয়াল রক্ত হয়ে আসে রিচার্ডের। কপালের পাশের রগগুলো তরতরিয়ে করে ফুলে ফেপে ওঠে। ন্যাসো খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ। আগাম ঝড়ের আভাস পেয়ে গার্ডকে চোখে ইশারা করে চলে যাওয়ার জন্য। তথস্থ গার্ড হেড ডাউন দিয়ে চলে গেল তৎক্ষণাৎ। ন্যাসো গিয়ে রিচার্ডের সামনে গিয়ে দাঁড়ালো, বলল, কাম বস, আমি নিজে যাব, সব ইনফরমেশন কালেক্ট করব। গম্ভীর পরিবেশে হঠাৎ ভেসে আসে গড়গড় টাইপের অদ্ভুত শব্দ। শব্দের উৎস অনুসরণ করে রিচার্ড ন্যাসো একসাথে তাকালো লুকাসের পেটের দিকে। লুকাস গোপাল ভাঁড়ের মতো ফুলু পেটে হাত বুলাতে বুলাতে কলমের মতো হাসি দেয় ওর হিরোর মতো চকচকে দাঁত বের করে। লুকাসের কালো মানিক চেহারায় হাসি পূর্ণিমা রাতের আলোর মতো লাগে, যা এক হাসিতেই পুরো মুখে দ্যুতি ছড়াতে বাধ্য। ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল রিচার্ড। মেয়েদের উদ্দেশ্য করে চেঁচালো, ব্রেকফাস্ট সার্ভ কর। সেই গর্জন কিচেন পর্যন্ত গেল। মেয়েরা জলদি দৌড়ে ছুটে তড়িঘড়ি করে টেবিল সাজাতে থাকে। কালকে 2জন মেয়ের সাথে সাথেই মারা গিয়েছিল। তাদের লাশের সাথে কি করা হয়েছে জানে না রেশমা আর নিশি। ওই লোমহর্ষক ঘটনার পর 2জনেই ভয়ে তথস্থ হয়ে আছে। কাজ করতেও হাত কাঁপছে তাদের। ন্যাসো আবার গিয়ে বসলো রিচার্ডের পাশে। পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকে। মেয়েগুলোকে আজ রাতেই চালান করে দিব বস। না, কাল পর্যন্ত অপেক্ষা করো। রিচার্ডের কথায় কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল ন্যাসোর। রিচার্ড বলতে থাকে, এবার বন্দরে ঝামেলা হতে পারে। ন্যাসো ভাবুক ভঙ্গিতে জিজ্ঞেস করলো। তবে রিচার্ডের বিলম্বহীন জবাব। আকাশপথে কাজ চালাতে হবে এবার। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় লুকাসের। ঢোক গিলে তড়িঘড়ি করে বলল, কিন্তু বস, এতগুলো মেয়ের পাসপোর্ট তৈরি করতে তো অনেক সময় লাগবে।
চোখ গরম করে তাকালো রিচার্ড লুকাসের দিকে। ন্যাসো লুকাসের কথায় বিরক্ত হয়ে মাথায় চাটা মারে, ঝাঁঝালো স্বরে বলে, শুধু কাটা ছেঁড়াই শিখেছ? এয়ারলাইন্স কি তোমার শ্বশুর লাগে যে এতগুলো মেয়েকে পাচার করতে দিবে? স্টুপিড কোথাকার। প্রাইভেট জেট দিয়ে এগুলোকে খালাস করতে হবে। লুকাস কাচু মাচু হয়ে বসে, মিনমিনিয়ে জবাব দেয়, শুরু হবে কি করে? তুমি তো বললে আমার কালের সাথে মিশবে না। হ্যাঁ ঠিক, মিশবে না। নিজের জাতের একটা পছন্দ কর, আমি নিজে তুলে নিয়ে আসবো। বসে তো ছুটি দিচ্ছে না যে দেশে গিয়ে কাউকে পছন্দ করব। আর দুজন যদি কালো হই তাহলে আমার বাচ্চারা কি অপরাধ করেছে? ওদের তো একটা মন থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে। কালো রং পছন্দ নাও হতে পারে। আচ্ছা বলো, এক বড় না দুই বড়? এটা বলতে পারলে সাদা মেয়ে এনে দিব। লুকাস লাফিয়ে উঠল, চটজলদি উত্তর দিল। আমার মন বড়। আবারও লুকাসের মাথায় চাটা মারলো ন্যাসো। কিছু বলতে যাবে তখনই শোনা যায় রিচার্ডের বিরক্তিকর শব্দ। জমে যায় দুজনেই। নিশি এসে মাথা নত করে খাবার রেডি হয়েছে বলে চলে যায় একবারের জন্যে, চোখ তুলেও তাকালো না। তিনজনই গিয়ে টেবিলে বসলো। খেতে খেতে হঠাৎ রিচার্ডের চোখে পড়ল রেশমা খাবার নিয়ে উপরের দিকে যাচ্ছে। বাধা দিল রিচার্ড। দাঁড়ান। থমকে যায় রেশমা, গতি হারায় হৃদস্পন্দন। শুকনো ঢোক গিয়ে ভয় কাতুরে চোখ নিয়ে পিছন ফিরে স্মিত স্বরে বলল, জি স্যার। রিচার্ড পিছন না ফিরেই খেতে খেতে বলল, খাবার নিয়ে কোথায় যাচ্ছেন? ম্যামের জন্য স্যার। সে তেমন কিছুই না যে তাকে খাবার রুমে দিয়ে আসতে হবে। রিচার্ডের কর্কশ গলায় হাত কাঁপতে থাকে রেশমার, কণ্ঠ একেবারে খাদে নামিয়ে বলল, ম্যামের পায়ে ব্যান্ডেজ তো তাই। রিচার্ড কিছু বলতে যাবে তার আগেই লুকাস সবিনয়ে বলল, বস, এক পা দিয়ে নিচে আসা সম্ভব নয়। মেয়েটা এখানে আসার পর থেকে বাইরে আলো বাতাসও দেখেনি। যদি একটু ছাড়। কথা সম্পূর্ণ হওয়ার আগেই চোখ রাঙিয়ে থামিয়ে দিল রিচার্ড। রেশমাকে খাবার নিয়ে যেতে নিষেধ করে। ফোঁস নিঃশ্বাস ফেলে রেশমা কিচেনে চলে যায়। বেলা তখন 11টা। কাল সকালে শেষ খেয়েছিল এলিজাবেথ। লুকাস হতাশ চোখে খেতে থাকা রিচার্ডের দিকে তাকিয়ে নিজের খাওয়ায় আবারও মনোযোগ দিল। হঠাৎ কি মনে করে উঠে দাঁড়ালো রিচার্ড। সকলে উৎসুক হয়ে তাকায় রিচার্ডের দিকে। সবার দৃষ্টি উপেক্ষা করে হনহনিয়ে উপরে চলে গেল রিচার্ড, এবং মিনিট দুয়েকের মধ্যেই দেখা যায় রিচার্ডকে সিঁড়ি দিয়ে নামতে বাহুতে এলিজাবেথ। ছোটার জন্যে ছটফট করছে এলিজাবেথ। রিচার্ডের বুকে অজস্র কিল ঘুষি দিচ্ছে, তবে রিচার্ডের শক্ত বুকে এলিজাবেথের নরম তুলতুলে হাতের আঘাত খুবই নস্যি। উল্টে এলিজাবেথের হাতে ব্যথা লাগছে। রিচার্ড সরাসরি এলিজাবেথকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে বসে, এবং এলিজাবেথকে কোলে নিয়েই। চোখ কপালে উঠে যায় সকলের। কিচেন থেকে নিশি হাঁ করে তাকিয়ে উকি দিয়ে আছে। ন্যাসো লুকাস একজন আর একজনের দিকে অবিশ্বাস্য চোখে চাওয়াচাই করছে। বিস্ময়ে হতভম্ব দুজনেই। এলিজাবেথকে রিচার্ড নিজের সাথে চেপে রেখেছে, এক হাতে ওর বাঁকানো কোমর পেঁচিয়ে, অপর হাত দিয়ে কোনো কিছু তোয়াক্কা না করে নির্বিঘ্নে খাচ্ছে। চোখের পানি শুকাতে না শুকাতে আবারও এসে ভর করলো কার্নিশে। ঘৃণায় গ্রীবা পর্যন্ত নড়াচ্ছে না। জিম মেরে রইল এলিজাবেথ, স্বচ্ছ জলে টইটম্বুর হরিণের মতো টানা টানা আখিদয়। রিচার্ড খেতে খেতে জলদ গম্ভীর গলায় বলল, বাম হাত কাটা, ডান হাত না। চুপচাপ খাও আমাকে না রাগিয়ে। ইট সো আই ক্যান ইট ইউ লেটার। ন্যাসো চটজলদি খাওয়াই মনোযোগ দেয় আবারও, যেন সে কিছুই শোনেনি, নেই এখানে। লুকাসের মুখভঙ্গি স্বাভাবিক হলো যখন দেখলো রিচার্ড এলিজাবেথকে নিজে নিজে খেতে বলল। এলিজাবেথের লজ্জায় আর কষ্টে মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। জীবন তো তাকে নিচ্ছে না, কিন্তু লজ্জা তাকে টেনে হিঁচড়ে মাটির নিচে নিয়ে যেতে যাচ্ছে। রেশমা এসে খাবার দিয়ে গেল। খাবারের গন্ধে পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। বড্ড খিদে পেয়েছে। এগুলো তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে। এলিজাবেথ এটা খুব ভালো করে বুঝে গিয়েছে পাপাচারে নিবিষ্ট এই অন্তহীন মরীচিকা।
পাপাচারে নিবিষ্ট এই অন্তহীন মরীচিকা থেকে এত সহজে জীবন তাকে মুক্তি দিবে না। তার জীবন সংগ্রামেই হয়তো উপর থেকে লেখা ছিল কষ্ট, অবহেলা, তাচ্ছিল্য, অপমান। অন্তঃকরণ সমীকরণে যখন থাকতেই হবে, শুধু শুধু আত্মাকে কষ্ট দেওয়ার মানে হয় না। খেতে শুরু করে এলিজাবেথ দ্বিতীয় বাক্য ছাড়াই। রিচার্ড বাঁকা হাসে এলিজাবেথের খাওয়া দেখে, তবে একটু অবাকও হয় বটে এলিজাবেথকে নির্বিঘ্নে বয়েল ভেজিটেবল খেতে দেখে। অনেক প্রশ্ন জমেছে রিচার্ডের মনে এলিজাবেথকে নিয়ে। খুবই শীঘ্রই সে সকল রহস্য ভেদ করতে চলেছে। খাওয়া শেষ হতেই একইভাবে এলিজাবেথ কোলে নিয়ে রুমে চলে যায় রিচার্ড, ঠিক যেভাবে নিয়ে এসেছিল। রুমে নিয়ে এলিজাবেথকে বিছানায় বসিয়ে চট করে দরজা লাগিয়ে দেয় রিচার্ড। আত্মা শুকিয়ে এলো এলিজাবেথের। কান্নার তোর বাড়তে থাকে রিচার্ডের প্রতিটি কদমে। রিচার্ড ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ঝুলিয়ে একটা একটা করে শার্টের বোতাম খুলতে খুলতে বেডের দিকে এগোতে থাকে। এলিজাবেথ গুটিয়ে যায়, চোখে ভাসতে থাকে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ, পিছাতে থাকে একটু একটু করে। রিচার্ড শক্ত হাতে এলিজাবেথের পা ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। পৌরশালী সেই হাসকি ভয়েস গিয়ে সোজা বিঁধল এলিজাবেথের বুকে। রেড, কাম ক্লোজার রেড। রিচার্ড বের হয়ে যাওয়ার পরপরই রেশমা গুটি গুটি পায়ে উপরে যায়। চোখে মুখে উদ্বিগ্নতা আর অস্থিরতায় ঠাসা। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেয় এলিজাবেথের বীভৎস অবস্থায় দেখার জন্য। ফোঁস নিঃশ্বাস ফেলে ভিতরে পা রাখল রেশমা। যা ভেবেছিল তার থেকেও বিধ্বস্তভাবে আবিষ্কার করলো এলিজাবেথকে। তপ্তশ্বাস ফেলল রেশমা। পরপর আহত এলিজাবেথকে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। হাড় কাঁপানো ঠান্ডায় গোসল করাতে জবথব হয়ে কাঁপতে থাকে গরম। রেশমা আর একটা কমফোর্টার বের করে এলিজাবেথের গায়ে মুড়িয়ে দিল। একদম হিমালয় পর্বতের বরফের মতো ঠান্ডা হয়ে আছে এলিজাবেথ। চোখে মুখে নেই কোনো অভিব্যক্তি। রেশমা নিষ্কলঙ্ক তাকিয়ে থাকলো কিছুক্ষণ এলিজাবেথের রক্তশূন্য মুখে। গাঢ় গোলাপি ঠোঁটজোড়া ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই কদিনে চোখের নিচে কালো দাগ একদম আড়াআড়িভাবে জায়গা দখল করে নিয়েছে। কেন জানি এলিজাবেথের এই নিষ্পলকতা বুকে লাগছে রেশমার। হঠাৎ করেই এলিজাবেথকে টেনে তুলে বসালো। এলিজাবেথ কোনো রকম বাধা দেয়নি, শুধু বাচ্চাদের মতো অবুঝ মুখ করে চেয়েছিল রেশমার দিকে। রেশমার গলায় জড়তা, সংকোচ, তবুও সাহস নিয়ে বলল, আপনি এই নরক থেকে পালিয়ে যান ম্যাডাম। প্রত্যুত্তরে এক চিলতে হাসি দিল এলিজাবেথ। বলল, পথ আছে। রেশমা তৎক্ষণাৎ এলিজাবেথের পাশ থেকে উঠে ছুটে যায় ট্যারেসের কাছে। কাঁচ গলিয়ে বাইরে তাকিয়ে দেখল দৃষ্টি সীমানার শেষাংশ পর্যন্ত ঘন জঙ্গলের আবছায়া। নিচে কালো পোশাকে বেশধারী গার্ডরা অস্ত্র হাতে ঘোরাঘুরি করছে। সম্পূর্ণ এলাকা রিচার্ডের নিয়ন্ত্রণে, সেটা রেশমা জানে। জেনেও মন ছটফট করছে। পারছে না একটা মেয়ের এত কষ্ট দেখতে। আবারও গিয়ে এলিজাবেথের পাশে বসল রেশমা। দুহাতের আঁচলায় চেপে ধরে এলিজাবেথের দুটি গাল ভেজা স্বরে বলল, এখানে থাকলে তো মারা যাবেন আপনি। এই কঠিন টানাপোড়েনের জীবনে একটুখানি সহানুভূতি, একটুখানি নরম ছোঁয়া, যেখানে ছিল না কোনো স্বার্থপরতা, নৃশংসতা বা হিংস্রতার ছায়া, ছিল শুধু মায়া, মমতা আর নিঃস্বার্থ ভালোবাসা। সেই ভালোবাসার আশ্রয়ে আর নিজেকে ধরে রাখতে পারল না এলিজাবেথ। সমস্ত সংযম ভেঙে বুকের ভেতর আটকে রাখা দুঃখের নদী ভেঙে পড়ল রেশমার বুকের ওপর। রেশমা প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নেয়। কোমল ভালোবাসায় মোড়া হাতে এলিজাবেথের মাথায় বুলিয়ে দিতে থাকে। কিন্তু এলিজাবেথ শান্ত হতে পারে না। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে, হাউমাউ করে কাঁদতে থাকে। সে কান্না কেবল চোখের জল নয়, বরং তার জমে থাকা সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা, সমস্ত ক্ষত বন্যার মতো উপচে বেরিয়ে আসে। রেশমার বুকে এলিজাবেথ যেন খুঁজে পায় হারানো এক আশ্রয়, এক স্বর্গ যেখানে সমস্ত দুঃখ গলে গড়িয়ে যায়, আর শুধু রয়ে যায় মায়া ও মমতার এক নির্ভেজাল সুর। হয়েছে কান্না?
কি নিদারুণ কোমল স্বর। শিরশিরে অনুভূতিতে নিভু চোখে বুক থেকে মাথা তুলে রেশমার মুখের দিকে চাইল এলিজাবেথ। রেশমার মুখে লেপ্টে আছে অমায়িক হাসি, কান্নায় বুঝে এলো গলা। ক্ষীণ আওয়াজে বলল এলিজাবেথ, যেন একটু আদর মাখা ছোঁয়ার জন্য কত বছর ধরে বুক শুকিয়েছিল আমার। কত বছর পর মাতৃবুকের উষ্ণ ছোঁয়া পেলাম। এলিজাবেথের কান্নায় জড়িয়ে আসা কণ্ঠ যা সোজা গিয়ে বিদ্ধে থাকে রেশমার বৃক্ষপটে। পেলব দুহাতে ওর রক্তাভ মুখশ্রীতে লেপ্টে থাকা জল মুছে দিয়ে বলল, তোমার মা নেই? জানি না। ভ্রু কুঁচকে ফেলল রেশমা। মানে? বিষণ্ণ অনুভূতিতে চুপসে গেল এলিজাবেথের মন। শূন্য অভিব্যক্তি চেহারা থেকে বাচ্চা সুলভ সেই ছাপ চলে যায় যা মাত্রই ওকে দিয়েছিল। কান্নার তোর কমে আসে এলিজাবেথের, মাথা ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে। রেশমা তড়িঘড়ি করে কথার প্রসঙ্গ পাল্টে ফেলে এলিজাবেথের চোখ মুখে আধার দেখে। কাইকুই করে রিনরিনে আওয়াজে বললেন, ব্যথা হচ্ছে? চোখে পানি সমেত হাসল এলিজাবেথ। ভনিতাহীন বলল, আমার শরীর তুলোর মতো নরম হলেও ভিতর থেকে খুবই শক্ত ধাঁচের। ব্যথা সহে রয়ে যায়। একটু জ্বরও আসবে না আমার, দেখে নিন। কিছুটা অবাক হলো বটে রেশমা। সে ভেবেই রেখেছিল এত কাটাছেঁড়া শরীরের উপর পাশবিক নির্যাতনের পর জ্বর নিশ্চয়ই আসবে। কিন্তু সত্যিই এলিজাবেথের গায়ের তাপমাত্রা একদমই স্বাভাবিক। রেশমাকে ভাবনার জগতে ডুবে যেতে দেখে ফিক করে হেসে দিল এলিজাবেথ। রেশমার চোখ ধাঁধিয়ে গেল সেই হাসিতে। আজ প্রথম এলিজাবেথকে হাসতে দেখল। এত সুন্দর হাসিও বুঝি হয় কারোর। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে থাকে রেশমা এলিজাবেথের হাসি। অকারণেই রেশমার ঠোঁটের কোণেও হাসির দেখা মেলে। কিছু কিছু মানুষের উপর থেকে দেখতে যেমন, ভেতর থেকে ঠিক তার উল্টো পিঠ হয়। মানব চরিত্র অদ্ভুত এক রহস্যময় ধাঁধা। সেদিকে ধ্যান নেই রেশমার। চোখে শুধু ভাসছে এলিজাবেথের সুন্দর স্নিগ্ধ হাসি, যা সে আর কখনো দেখেনি। এখন কিছুটা হলেও আন্দাজ করতে পারছে রেশমা রিচার্ড কেন এলিজাবেথকে তুলে নিয়ে এসেছে। আর সকলকে চোখের সামনে আসতে নিষেধ করলেও এলিজাবেথকে কেন নিজের সাথে জোর করে আটকে রেখেছে। এই 2 দিনে যা বুঝতে পেরেছে রিচার্ড মানুষ হিসেবে খুবই নৃশংস হলেও নারী নেশা নেই। হিংস্র পৈশাচিক সাইকো মস্তিষ্ক হয়তো এক লাস্যময়ী শীর্ণকায় নারীর সংস্পর্শে স্তম্ভিত। রেশমা খই হারিয়ে তড়িঘড়ি করে বলল, আপনি অসম্ভব সুন্দর ম্যাডাম। আচ্ছা, স্যার আর আপনার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? সম্পর্ক বলে এক অদ্ভুত হাসি দিল এলিজাবেথ। তাচ্ছিল্যের হাসি হেসে ভঙ্গিমা স্থির করে থমথমে গলায় প্রত্যুত্তর করে, রক্ষিতা 25 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে আমাকে আপনাদের স্যার। আপনার সৌন্দর্যের কাছে 25 লাখ খুবই নস্যি। আমার মনে হয় রেশমামা। থমকে যায় রেশমা। অবাক চোখে তাকায় ক্রন্দনরত দুর্বোধ্য মেয়েটার দিকে। এলিজাবেথ আকুলতা ভরা চোখে তাকিয়ে আছে রেশমার পানে। জলে টইটম্বুর চোখ হতে কয়েক ফোঁটা জল গাল বেয়ে পড়ল। এই ভেজা চোখগুলো যেন কত কী বলতে চাচ্ছে। গলায় দলা পাকিয়ে আসার কারণে তা প্রকাশ করতে পারছে না এলিজাবেথ। বহু কসরত ভাঙা গলায় শুধায়, আমি তোমাকে রেশমামা বলে ডাকি। চোখ ভিজে এলো রেশমারও। চোখের পাতা কাঁপছে অনবরত। মুখে বলতে পারে না কিছুই, শুধু বুকের সাথে চেপে ধরে এলিজাবেথকে। এলিজাবেথ রেশমার বক্ষপটে জায়গা পেয়ে আবারও কাঁদতে থাকে। আজ বহু বছর পর সে উষ্ণ ছোঁয়া পেয়েছে। সেই উষ্ণ ছোঁয়ায় পাহাড় সমপরিমাণ জমে থাকা কষ্ট আক্ষেপগুলো গলিয়ে নিচ্ছে উষ্ণতায়। এভাবে কিছু মুহূর্ত পার হয় সদ্য মা মেয়ের সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া 2 আড়ষ্ট নারীর। রেশমা এলিজাবেথের অগোছালো লাল চুলগুলো দুহাতের আঁচলাই নিয়ে আছড়িয়ে চূড়ো করে বেঁধে দিল। অতঃপর তেলের বাটি নিয়ে আসতেই নাক মুখ কুঁচকে ফেলল এলিজাবেথ। শীর্ণ আওয়াজে বলল, এটা কি? কেন?
রেশমা তেলের বাটি নিয়ে এলিজাবেথের পিছনে বসলো। বিলি করে করে প্রতিটি ভাঁজে ভাঁজে ভালো করে মাসাজ করে দিতে দিতে বলল, স্যার বলেছে চুলগুলোর যত্ন নেওয়ার জন্য। কথার পারদে চোয়াল শক্ত হলো এলিজাবেথের। স্যার নামক সেই নরখাদকের কথা অহর্নিশে যেতেই চোখের সামনে ভেসে উঠল এক হিংস্র দানবীয় শক্তপোক্ত চিবুক। ঘৃণায় মন বিষিয়ে ওঠে এলিজাবেথের। আকাশ তলিয়ে গিয়েছে আধারে। আধার রাজ্যের রাজারা এখন রাজত্ব করে নিয়েছে আকাশে, সাথে ভুবন তলিয়ে গিয়েছে ঘুটঘুটে অন্ধকারের আড়ালে। আজ আকাশে চাঁদের পাশে সেনাবাহিনীর মতো জলজল করে চলতে থাকা শত শত উজ্জ্বল নক্ষত্রগুলো নেই। সম্ভবত বৃষ্টি আসবে একটু পরপর দিন রাখছে। টেরেসে কাঁচ দিয়ে তৈরি দরজা লক থাকার কারণে বাইরে থেকে আলো বাতাসের শব্দ খুব কমই আসে ভেতরে। যেই ভাবা সেই কাজ। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে। বজ্রপাতের শব্দে কেঁপে উঠছে এলিজাবেথের গরণ একটু পরপর। রেশমা এলিজাবেথকে রাতের খাবার আর ঔষধ খাইয়ে দিয়ে চলে গিয়েছে সেই কখন, কিন্তু এখনো ঘুম ধরা দেয়নি এলিজাবেথের চোখে। জীবন নামক অস্তিত্বের সাথে মিশে যাওয়া কঠিন সূত্রের হিসেব মেলাতে খুব ব্যস্ত আড়ষ্ট মেয়েটা। তবে শত ভেবেও সেই সকল সূত্রের সমাধান মেলাতে পারে না এলিজাবেথ। বীজগণিতের অঙ্কের মতো 4 পৃষ্ঠা ভুলে সূত্র মিলিয়ে শেষে গিয়ে ফলাফল শূন্য ভুল। জীবনের কঠিন সত্যগুলো সঠিক সূত্রের মতো এসে খাতার কোনা বরাবর 2 টানে কেটে দেয়। চোখে আঙ্গুল দিয়ে অহর্নিশে স্কুল ছুটির ঘন্টার মতো হাতুড়ি দিয়ে আঘাত করে জোরে জোরে শব্দ করে জানিয়ে দেয়, তুমি ভুল, সঠিক সূত্র মেলাতে ব্যর্থ তুমি। চোখের পানি শুকিয়েও আবার ভিজে আসে। দেওয়ালের সাথে সেট করে রাখা ড্রাগনের পেইন্টিং থেকে আসা তির্যক রশ্মিতে কিছুটা আলোকিত আলিশান কামরা। হঠাৎ হতভম্ব পায়ে কাক ভেজা অবস্থায় কামরায় প্রবেশ করলো রিচার্ড। শরীর বেয়ে বেয়ে বৃষ্টির পানির পবিত্র ফোঁটা ফোঁটাগুলো চুইয়ে চুইয়ে পড়ছে এক অপবিত্র পাপিষ্ঠ কায়া থেকে। এলিজাবেথ তখনও কঠিন হিসাবের ফাঁকফোকরে তলিয়েছিল। আলো জ্বলতেই হতচেতন হয়ে ফেরে। রিচার্ডকে দেখে কেঁপে ওঠে সমস্ত শরীর। কম্ফোর্টার দিয়ে নিজেকে ভালোভাবে পেঁচিয়ে নেয় দ্রুত। রিচার্ড শক্ত চিবুকে একবার দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকিয়ে সরাসরি যায় কেবিনেটের কাছে। কেবিনেটের 3য় সারির ডোর খুলতেই উন্মুক্ত হয় দামি দামি মদের সমাহার। সারি সারি মদের বোতল, ড্রাগস, ইনজেকশন দিয়ে সজ্জিত এই তাকের পুরো অংশ। নামি দামি সকল ব্র্যান্ডের মদ রয়েছে এখানে। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। এই কদিনে এসে একবারের জন্যেও কিছুতে ছুঁয়ে দেখেনি। রেশমা যখন যেটা পরিয়ে দিত সেটাই চুপচাপ গায়ে জড়িয়ে নিত। এত মদের বোতল দেখে মনে হচ্ছে এটা কারোর ব্যক্তিগত কামরা না, নিজস্ব বার। রিচার্ডের চোখে মুখে লেপ্টে রয়েছে অযাচিত ক্ষুব্ধতা। রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াইনের বোতল নিয়ে 2 দাঁতের ফাঁকে চাপ দিয়ে ধরে এক মোচড়ে কর্ক খুলে ফেলল খুবই দক্ষতার সহিত। বাম হাত দিয়ে গল গল করে রক্তক্ষরণ হওয়া জায়গাটায় ওয়াইনের বোতল উল্টো করে ঢালতে থাকে। দাঁতে দাঁত চেপে রিচার্ড নিজেকে শক্ত করে রাখলো। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। আতকে উঠে মৃদু শব্দ করে 2 হাতে মুখ চেপে ধরল। এলিজাবেথের শব্দে রিচার্ড শক্ত চোয়াল ফাঁক করে ঘুরে তাকালো সেদিকে। ললাটে বিরক্তির ভাঁজ। এলিজাবেথের ভয় কাতুরে চোখ দেখে বাঁকা হাসলো। ঠোঁটের কোণায় জড়ো হয়েছে রহস্যময় সন্ধি। বোতলে থাকা বাকিটুকু মদ 2 ঠোঁটের ফাঁকে চেপে উপরে তুলে এক নিঃশ্বাসে শেষ করলো। ঢোক গেলার কারণে বারবার উদীয়মান হচ্ছে পুরুষালী রুক্ষ অ্যাডামস অ্যাপেল। বৃষ্টির পানিতে ভিজে শার্ট শরীরের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে। অতি ফর্সা ত্বক বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে আরও দ্বিগুণ। বাচ্চাদের সকালে বছরে পড়া নরম রোদ গা মাখিয়ে গোসল করানোর পর, শরীরে জনসন লোশন মাখিয়ে দেওয়ার পর যেভাবে শরীরের ত্বক চকচক করে, ঠিক সেভাবেই রিচার্ডের গা জলজল করছে। পৈশাচিক আত্মার হিংস্র মানবকেও এখন লাগছে খুবই আকর্ষণীয়, ঘোর লাগার মতো। অথচ এই হ্যান্ডসাম সুদর্শন পুরুষের ভেতরে নেই কোনো হৃদয়। হিংস্রতা আর নৃশংসতার দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে সেই কবেই। রিচার্ড ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুঁকিয়ে এক পা করে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। গটিয়ে যেতে থাকে এলিজাবেথ ভয়ে সংকীর্ণে।
রিচার্ড ভেজা শরীরেই বেডে বসলো। বেড কেন্দ্রীয় 3 তাকের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করলো। অতঃপর বক্স খুলে ব্যান্ডেজ বের করতে করতে ডাকলো, রেড। রিচার্ডের গুরুগম্ভীর হিংস্র কর্কশ গলার পরিবর্তে নীরের ঠান্ডা স্বরে ঝড় উঠে গেল এলিজাবেথের ভিতর। তীর তীর করে কাঁপতে থাকা সমস্ত শরীর দ্বিতীয়বারের মতো অবাক করে ডাকলো রিচার্ড ঠান্ডা গলায়, কাম ক্লোজার রেড। এলিজাবেথ দু টানার ফেসে যায় কি করবে। এই শান্ত রিচার্ডের আড়ালে ক্ষুব্ধ পৈশাচিক আত্মার রিচার্ডকে এসে চেনে। কথার বাইরে যাওয়া মানেই সেই হিংস্র আত্মা জেগে ওঠা। এলিজাবেথ ঢোক গিলে তথস্থ হয়ে রিচার্ডের নিকট যায়। রিচার্ড ততক্ষণে আঙ্গুল থেকে ম্যান্স ব্যাং রিং খুলে বেডসাইডে রেখেছে। এলিজাবেথকে এগিয়ে আসতে দেখে অধর এলিয়ে হাসল। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। এলিজাবেথের দিকে ফার্স্ট এইড বক্স এগিয়ে দিল রিচার্ড। এলিজাবেথের চোখের পাতা কাঁপছে, উৎসুক হয়ে তাকায় রিচার্ডের দিকে। রিচার্ড ভ্রু উঁচিয়ে ইশারা দিল ড্রেসিং করে দেওয়ার জন্য। এলিজাবেথ এবার কাছ থেকে তাকালো রিচার্ড হাতের দিকে। হাতের উপরের পিঠ আঙ্গুলের ভিতর হতে তেরছাভাবে কেটে গিয়েছে। কোনো ধারালো ছুরি দিয়ে হবে হয়তো। নিশ্চয়ই কারোর শেষ দিন ছিল আজ। ফিনকি দিয়ে অঝরে রক্ত ঝরছে এখনো। গা শিউরে ওঠে, হাত কাঁপতে থাকে এলিজাবেথের। যা ন্যাকামো ছাড়া কিছুই মনে হলো না রিচার্ডের কাছে। শক্ত করে এলিজাবেথের হাত চেপে ধরে রক্তাক্ত জায়গায় ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে বুক শুকিয়ে এলো। ঠোঁট গোল করে পরপর ঘন কয়েকবার নিঃশ্বাস ছেড়ে সাহস সঞ্চয় করে এগিয়ে আসে। সহসাই কুটিল হাতে তুলো নিয়ে রক্ত মুছতে থাকে রিচার্ডের। ক্ষত খুবই গভীর, তবুও অভিব্যক্তি একদমই শূন্য রিচার্ডের। নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে, চেয়ে থাকলো কাঁপতে থাকা হাতের দিকে। একজন গ্যাংস্টারের সাথে থাকতে হলে রক্তকে সাদরে গ্রহণ করতে হবে, চলতি পথের সঙ্গী মনে করে। কান্নায় কণ্ঠ বুঝে এলো গলা, তবুও সাহস করে গলার জড়তা দূর করে বলল, থাকতে চাই না আমি। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক, তবুও কণ্ঠস্বর নীরের ঠান্ডা। থাকতে তো তোমাকে হবেই রেড, তাও আমার সাথে। রিচার্ডের বিলম্বহীন জবাবে বুক ফেটে কান্না আসে এলিজাবেথের। ঠোঁট কামড়ে যথাসম্ভব কান্না আটকানো বৃথা চেষ্টা করলো। হঠাৎ রিচার্ডের চোখ গেল ছোট্ট কেবিনেটের উপর রাখা একটা ছোট ঘাস ফুল। অযাচিত কারণে চোয়াল শক্ত হয়ে গেল রিচার্ডের। রক্ত গরম চোখে তাকাই এলিজাবেথের দিকে, কিরমিরিয়ে বলল, ফুল কোথা থেকে আসলো? রেশমা বাইরে থেকে এনেছিল। রেশমা মেয়েদের নাম এটা রিচার্ড জানে, তবুও ক্ষিপ্ততা কমল না। চিবিয়ে চিবিয়ে বলল, কোন সাহসে আমার রুমে বাইরের জিনিস আসলো উইদাউট মাই পারমিশন? উপর থেকে দেখে আমার ভালো। বলার মধ্যেই হঠাৎ অতর্কিত আক্রমণে এলিজাবেথ চমকে গিয়ে খামছে ধরল রিচার্ডের শার্টের কলার। হিচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে রিচার্ড এলিজাবেথকে। এক হাত দিয়ে পেঁচিয়ে ধরেছে নিজের সাথে এলিজাবেথের পিঠ। তীর তীর করে কাঁপতে থাকে এলিজাবেথ। রিচার্ডের গা থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল নাকের ডগায় বাড়ি খাচ্ছে। অকুত ভয়ে হৃৎপিণ্ড এলিজাবেথ চোখ মুখ খিচে নেয় রিচার্ডের গরম নিঃশ্বাসের উত্তাপে। রিচার্ড অকস্মাৎ এলিজাবেথের গলায় মুখ ডুবিয়ে দেয়। শুষে নিতে থাকে শরীরের সকল ঘ্রাণ। রিচার্ডের ভেজা শরীরের সংস্পর্শে শরীরের প্রতিটি লোমকূপের শিহরণ জেগে উঠতে থাকে। হঠাৎই কিছু একটা ভেবে এলিজাবেথ কিছুটা ঘনিষ্ঠ হয় রিচার্ডের, আর একটু কাজ ঘেঁষল। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয় বাঁকা হাসি এলিজাবেথের এহেন অপ্রত্যাশিত পদক্ষেপে। তবে ভ্রুক্ষেপ করল না, ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে এলিজাবেথের কোমল গ্রীবায়। এলিজাবেথ সহসাই মুখ বুজে সব সহ্য করে নিতে থাকে রিচার্ডের এলোমেলো ছোঁয়াগুলো। কৌশলে রিচার্ডের কোমরে গুজে রাখা গালে হাত দিতে যাবে, তার আগেই ব্যথায় কুকড়িয়ে উঠল সে। ছিটকে গিয়ে দূরে সরে পড়ল এলিজাবেথ। ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা তাজা উষ্ণ রক্ত গড়িয়ে পড়ছে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে আগুনের লেলিহান, তবুও অভিব্যক্তি শান্ত নদীর ন্যায় ঠোঁটের
কোণে বক্র হাসি। হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে আবারও ঝুঁকলো পড়ে থাকা এলিজাবেথের উপর। রক্তাক্ত ঠোঁটে হাত দিয়ে চেপে ধরে রেখেছে এলিজাবেথ। রিচার্ড ওর চিবুক শক্ত করে চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। চালাকি করো ভালো কথা, তবে করার আগে ভেবে দেখো বিপরীত পাশের মানুষটাকে। মাই ফাকিং ডার্ক রেড। বরাবরের মতো এলিজাবেথকে ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল রিচার্ড। এলিজাবেথ করুণ দীর্ঘশ্বাস ফেলে শূন্য বুকে দুচোখ বুজে ফেলল। হেরে যাওয়া পথিকের মতো আবারও মাঝ রাস্তায় মুখ থুবড়ে পড়ল। তলপেটের চিনচিনে ব্যথায় ঠোঁট কামড়ে বিছানার সাথে মিশে যেতে থাকলো পেটে দুহাত চেপে ধরে। লম্বা কোল্ড শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো রিচার্ড। এলিজাবেথ গায়ে কমফোর্টার মুড়ি দিয়ে একদৃষ্টিতে বেডসাইডে রাখা রিচার্ডের হাতের রিংয়ের দিকে তাকিয়েছিল। রিচার্ডের উপস্থিত টের পেয়ে মুখ ঢুকিয়ে ফেলে কমফোর্টারের ভিতর চটজলদি। ঠোঁট বাঁকিয়ে হাসলো রিচার্ড। কাউচের উপর তোয়ালে রেখে ক্যাবিনেট থেকে ওয়াইনের বোতল বের করতে করতে হাস্কি ভয়েসে আওড়ালো, ডু ইউ লাইক দ্যাট রেড? কোনরূপ প্রত্যুত্তর আসে না কথার পারদে। রিচার্ডও আশা করে থাকে না উত্তরের জন্য। ওয়াইনের বোতল নিয়ে সরাসরি গেল ওপেন টেরেসে। ভেজা চুল থেকে তখনও টপ টপ করে পানি ঝরছে। পরনে কালো নাইট স্যুট। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ঘন জঙ্গলের দিকে তাকিয়ে পুরো বোতল খালাস করলো। অতপর সঙ্গে সঙ্গে গম গম পায়ে হেঁটে রুমে যায়। বেডে শুয়েই কমফোর্টারের নিচে লেপ্টে থাকা এলিজাবেথকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। শিউরে উঠল এলিজাবেথের অভ্যন্তর। রিচার্ডের কাছ থেকে ছোটার জন্যে ছটফট করতে থাকলো সে। ভয়ে গতি হারায় হৃদস্পন্দন। চোখ দিয়ে ছাপিয়ে জল ঝরতে থাকে অনবরত। রিচার্ড শক্ত চোখে তাকালে ছটফটানি কমে এলিজাবেথের। ভেজা গলায় অস্পষ্ট স্বরে আওড়ালো, না প্লিজ, আমার প্রিয়। কথা শেষ করতে দিল না রিচার্ড। নিরুদ্বেগহীনভাবে দুহাতে তালি বাজাতেই লাইট বন্ধ হয়ে গেল রুমের। অতপর আবারও এলিজাবেথকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। ওর ঘাড়ে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে যায় কোনোরূপ বাক্য ছাড়াই। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় এলিজাবেথ। নিঃশ্বাস নিতেও ভুলে গেল। রিচার্ডের ভারী শরীরের পুরো ভর ওর উপর দিয়ে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে এলিজাবেথের, তাও সরাতে পারছে না। সারাদিন ভয়ঙ্কর মিশনের পর শরীর অতিরিক্ত ক্লান্ত, পাশাপাশি ড্রাঙ্ক হওয়ায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল রিচার্ড। শত চেষ্টা করেও রিচার্ডকে এক চুলো সরাতে পারল না এলিজাবেথ। না পেরে নিজের শরীর ছেড়ে দেয় বিছানায়। শূন্য দৃষ্টি নিক্ষেপ করে সিলিংয়ে। অমীমাংসিত হিসাবের হিসাব আবারও মেলাতে চাইল। তার জীবনের প্রথম পুরুষ রিচার্ড, যে তাকে এত কাছ থেকে ছুলো, লুটে নিল তার সর্বস্ব, তাও আবার এত নৃশংস এক নরখাদক, যার ভিতরে হৃদয় বলতে কিছুই নেই। এর শেষ পরিণতি কি? এমন নানান কথা চিন্তা করতে করতে একসময় এলিজাবেথও ঘুমের রাজ্যে তলিয়ে গেল। কড়া ডোজের অ্যান্টিবায়োটিকের প্রভাবে এলিজাবেথের ঘুম ভাঙল অনেক দেরিতে। চোখ মেলে দেখল রিচার্ড নেই পাশে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজেকে খানিক গুছিয়ে অলসতা ছেড়ে উঠে বসার চেষ্টা করলো। ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে পা নামাতেই শরীর জুড়ে তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়ল। ব্যথায় শিউরে উঠল। ফর্সা মুখ ক্রমশ নীলচে হয়ে গেল। ঠোঁট গোল করে লম্বা লম্বা শ্বাস নিতে শুরু করলো। যন্ত্রণায় চোখ ভিজে উঠল জলকণায়। একটু শান্ত হতে এদিক সেদিক তাকাতেই নজর গেল টেরেসের দিকে। পরক্ষণেই চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। অবিশ্বাসে কয়েকবার হাত দিয়ে চোখ কচলালো। কিন্তু না, এটি কোনো কল্পনা নয়, এ তো সত্যি। দীর্ঘ 5 দিন কালো মেঘের রাজত্বে বন্দি থাকা আকাশে প্রথমবারের মতো সোনালি আলো ফুটে উঠেছে। সূর্যের উজ্জ্বল রশ্মি ছড়িয়ে পড়েছে চারদিকে। এক মুহূর্তের জন্য সব যন্ত্রণা ভুলে গিয়ে এলিজাবেথ তাকিয়ে রইল সেই উদিত আলো। মনের অজান্তেই ঠোঁটের কোণে প্রশান্তির এক ঝলক ফুটে উঠল এলিজাবেথের। শিরশিরে অনুভূতি নিয়ে নিভু চোখে তাকিয়ে রইল টেরেসের দিকে।
যে জায়গাটা এতদিন খাখা রোদে শুকিয়ে গুমোট হয়েছিল সেটা এখন এক স্নিগ্ধ ফুলের স্বর্গ। বিস্তৃত ট্যারেস জুড়ে নানান বাহারের ফুলে ভরপুর, কোথাও এক চুল পরিমাণ ফাঁক নেই, যেন কেউ নিজের সমস্ত যত্ন আর ভালোবাসা ঢেলে সাজিয়েছে এই বাগান। প্রতিটি ফুল যেন বলছে কিপটেমি নেই, অপার উদারতায় সাজানো হয়েছে এই সৌন্দর্য। এলিজাবেথের চোখ ছলছল করে উঠল। তবে বিস্ময়ের শেষ এখানেই নয়। চোখ ঘুরিয়ে মেঝের দিকে তাকাতেই হার্টবিট বেড়ে গেল। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। পুরো মেঝে ভর্তি লাল গোলাপ, ডার্ক থিমের টাইলসে ঢাকা পড়ে গিয়েছে রক্তিম লালের মোহনায়। এলিজাবেথ এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এমন সূর্যের আলোয় ভেজা সকালে এত বড় ধাক্কা, এক বিশাল ধাক্কা। স্নিগ্ধ সৌন্দর্যের মাঝে বিস্ময়ে ভাসতে থাকলো সে। সময়ের অমোঘ প্রবাহ বয়ে যায়। সেই সুন্দর সকালের পর আজ 7 দিন। রিচার্ড কোথায় যেন হঠাৎ করে লাপাত্তা হয়ে গিয়েছে। সেই দিন সকালে যে বের হলো তারপর আর ফেরেনি। এতে অবশ্য কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, বরঞ্চ রিচার্ড না ফেরায় সব থেকে বেশি খুশি এলিজাবেথ। মনে প্রাণে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে আর কখনো যেন না ফেরে, কোনো দিনও যেন সেই নরখাদকের মুখ না দেখতে হয়। এলিজাবেথ কিছুদিন ধরে নিস্তব্ধ এক শান্তির মাঝে দিন কাটাচ্ছে। লোমহর্ষক রাতগুলোর হিংস্র ছায়া আপাতত দূরে, কারো ক্ষোভ বা অত্যাচারের শিকার হতে হচ্ছে না। তবে মুক্তি পায়নি বন্দি জীবনের শেকল থেকে। রিচার্ড যদিও নিজে বাগান বাড়িতে নেই, তবুও রেখে গিয়েছে তার 2 বিশ্বস্ত সেনাপতির একজনকে, লুকাস। তার দায়িত্ব একটাই, এলিজাবেথ যেন রুম থেকে বাইরে না পা রাখতে না পারে। রিচার্ডের কড়া নিষেধাজ্ঞা লুকাসের হাত পা বেঁধে রেখেছে। এলিজাবেথের রুমের দরজা সব সময় বাইরে থেকে লক করা। খাবারও রুমেই পৌঁছে দেওয়া হয়। এই 7 দিনে লুকাসকে একবারও চোখে দেখেনি এলিজাবেথ। রেশমা লুকাসের কাছে অনুরোধ করেছিল এলিজাবেথকে একটু বাইরে বের করতে দেওয়ার জন্য। বারবার 4 দেওয়ালের মাঝে আটকে থাকতে থাকতে এলিজাবেথের দম বন্ধ লাগছে, কিন্তু লুকাস রিচার্ডের নির্দেশ অমান্য করার সাহস করেনি। রিচার্ডের আদেশ যেন একটা অদৃশ্য শেকলের মতো লুকাসের হাতে পায়ে বেঁধে রেখেছে, যে শেকল ছিঁড়ে ফেলার ক্ষমতা তার নেই। লুকাস আজ ইচ্ছে করেই সোফার মধ্যে শুয়ে চোখ বুজে আছে, যেন বোকার জাত নারী ভাবে সে ঘুমিয়ে আছে। যেই ভাবা সেই কাজ। রেশমা লুকাসের ঘুমের সুযোগ নিয়ে গুটি গুটি পায়ে উপর থেকে এলিজাবেথকে নিয়ে আসে নিচে। এলিজাবেথকে বাইরে বের করার স্বার্থ তার নেই, তবে যথাসম্ভব চেষ্টা করছে এলিজাবেথের বন্দি দশা দূর করতে। রেশমার সাথে গুটি গুটি পায়ে এলিজাবেথ সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। নিচে আসতেই লুকাসকে দেখে রেশমাকে পিছন থেকে ফিস ফিসিয়ে ডাকলো এলিজাবেথ। রেশমা ফিরে তাকালে এলিজাবেথ চোখের গোল সুগভীর নিকোষ কালো মণি ঘুরিয়ে লিভিং এরিয়ায় দিকটাই ইশারা করলো, যেখানে সোফায় লুকাস ঘুমিয়ে আছে। রেশমা তাকালো সেদিকে, পরপর এলিজাবেথের দিকে তাকিয়ে চোখে আশ্বস্ত করে তড়িঘড়ি করে কিচেনে ছুটে গেল। নিশিকে দিয়ে চট জলদি টেবিল সাজিয়ে ফেললো। উদ্দেশ্য আজ এলিজাবেথকে আর 5টা সাধারণ মানুষের মতো ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়াবে। এই কদিনে রেশমা আর এলিজাবেথের মধ্যে খুব সখ্যতা গড়ে উঠেছে। এলিজাবেথ যেমন প্রতি মুহূর্তে মুহূর্তে রেশমা মা বলে মুখে ফেনা তুলে দেয়, রেশমাও ঠিক তেমনি মেয়ের মতো দেখভাল করে এলিজাবেথের পায়ের এবং হাতের ক্ষত এতদিনে শুকিয়ে গিয়েছে। হাতের সেলাই রেশমাই কেটেছে। শারীরিকভাবে এখন পুরোপুরি সুস্থ এলিজাবেথ। মানসিকভাবে বিধ্বস্ত হলেও এলিজাবেথ খুবই সতর্কতার সহিত নগ্ন পায়ে নিশ্চুপ পদচিহ্ন ফেলে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কি মনে করে পিছনে তাকাতেই লুকাস তড়িঘড়ি করে আবার চোখ বুজে ফেলল। ঠোঁট চেপে স্মিত হাসল এলিজাবেথ। হ্যাঁ, এখন সেই ফ্যাকাশে নীলচে ঠোঁটের জায়গায় মাঝে মধ্যে হাসির স্পষ্ট ঝলকানি দেখা যায়। লুকাস এলিজাবেথকে টেবিলে বসতে দেখে ঠোঁট গোল করে গরম শ্বাস ফেলে ওদের পিছ দিয়ে ঘুরে শুয়ে থাকলো ঘুমের ভান ঘোরে। এতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না।
এলিজাবেথ মনে মনে ভাবতে লাগলো, এই কঠিন খোলসের আড়ালে এক শিশুর মতো কোমল একটা মন আছে, যা পাপের অতল গহ্বরে তলিয়ে গেছে। এত গভীরে, যেখানে কোনো ডুবুরি পৌঁছতে পারে না। ওর মনে এলো রিচার্ডের কথা। অজান্তেই নয়, ইচ্ছেকৃতই মনে করলো এবার। এতদিন ধরে কতবার শাওয়ার নিয়েছে, কতবার সাবানের মোটা স্তরে নিজের ত্বক ঘষে লাল করে ফেলেছে, তবু রিচার্ডের পারফিউমের সেই গাঢ় গন্ধ বুঝতে পারেনি। গলা, গাল, ঠোঁট আর পেটের কালচে দাগ যেন এক অনন্ত স্মৃতিচিহ্ন হয়ে থেকে গেছে। প্রতিটি দাগ বারবার মনে করিয়ে দেয় সেই হিংস্র মানুষটির কথা। ভাবতেই বুকের মধ্যে এক অদ্ভুত বিষাক্ত শীতলতা নেমে আসে। কানে বাজতে থাকে সেই ভয়াবহ রাতগুলোর আর্তনাদ। মনে পড়ে কেমন করে সে বারবার কেঁদেছে, আকুতি করেছে, তবে তার অসহায় কান্না রিচার্ডের কঠোর মনকে একটুও নরম করতে পারেনি। প্রতিটি মুহূর্ত যেন ভেতরের শান্তিকে আরো তছনছ করে দিচ্ছে। এলিজাবেথ ভাবতে চেয়েছিল অন্য কিছু, কিন্তু ঘৃণা আর যন্ত্রণার সেই পুরনো সুর ফিরে আসে, বদ্ধ পাগলের মতো ওকে আচ্ছন্ন করে। এলিজাবেথ আর কিছু ভাবলো না, নিজের মন থেকে সবকিছু সরিয়ে ফেলার চেষ্টা করলো, যদিও জানতে সেই স্মৃতির দাগ কখনো মুছে যাবে না। আজ অনেকদিন পর এলিজাবেথ পছন্দের খাবার খাচ্ছে। রেশমা সকাল সকালই বেশি করে ঘি দিয়ে কাচ্চি রান্না করেছে এলিজাবেথের জন্য। খাবারের ঘ্রাণেই এলিজাবেথের মন পুলকিত হয়ে উঠল। বারবার বলার পরও রেশমা এলিজাবেথের সাথে খেতে বসেনি। যতই মায়ের সম্পর্কে এলিজাবেথ তাকে আবদ্ধ করুক না কেন, একজন মনিব আর মালকিনের মধ্যে বিশাল লম্বা লাইন থাকে। রেশমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলিজাবেথকে পরিবেশন করে খাওয়াচ্ছে। অনেক বছর পর তৃপ্তি সহকারে নিজের পছন্দের খাবার খেতে পারছে এলিজাবেথ। হঠাৎ করেই গলায় খাবার আটকে গেল। রেশমা চটজলদি পানি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে, পিঠে হাতের তালু দিয়ে ঘষে দিচ্ছে আলতো করে। চোখ দিয়ে পানি বেরিয়ে আসে এলিজাবেথের। রেশমা পেলব হাতে রোচনের পানি মুছে দিল। নিদারুণ কোমল হয়ে মাতৃস্বরে বললেন, আস্তে খাবে তো, দেখলে চোখ দিয়ে কিভাবে পানি ঝরছে এখন। কাপা কাপা চোখের পাতা মেলে মাথার উপরে তুলল এলিজাবেথ। তাকালো সরাসরি রেশমার মুখে। খাদযুক্ত কণ্ঠে ভেঙে ভেঙে আওড়ালো, আমি কাঁদছি রেশমামা। কথাটা সোজা গিয়ে বিঁধল রেশমার বৃক্ষপটে। তার গভীর চোখ দুটো অশ্লেষে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। দুহাতের আজলাই চেপে ধরলো দুটি নরম গাল। সবিনয়ে জিজ্ঞেস করলো, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? দুপাশে মাথা নাড়াই এলিজাবেথ। না, চাচার জন্য। আমার কোনো বাড়ি ছিল না রেশমামা। এলিজাবেথের পরিবার সম্বন্ধে কিছুই জানে না রেশমা। এলিজাবেথ কখনো মুখ ফুটে কিছু বলেনি। রেশমা যতটুকু ধারণা করতে পেরেছে, ভালোবাসার অভাবে ছিল খুব। মেয়েটা ভালোবাসার কাঙাল খুবই। রেশমার ধ্যান ভাঙল এলিজাবেথের কথায়। জানো রেশমামা, আমার চাচারও কাছে খুবই পছন্দ। তবুও চাচা নিজে অল্প খেয়ে বাকিটুকু আমার জন্য রেখে দিত। আমি পরে লুকিয়ে লুকিয়ে খেতাম। তোমার চাচি তোমাকে পেট ভরে খেতে দিত না? কান্নার তোড় বাড়ল এলিজাবেথের। নির্নিমেষ তাকিয়ে থেকে দুপাশে মাথা নাড়ালো। আটকে উঠে কপাল দুভাঁজে বিভক্ত হলো রেশমার। নিষ্পলক তাকিয়ে থাকলো ঠোঁট ভেঙে কাঁদতে থাকা এলিজাবেথের দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এলিজাবেথের পাশে বসলো রেশমা। দুহাতের আজলাই চেপে ধরা দুটি গালে ছোট করে চুমু খেয়ে বুকের সাথে মিশিয়ে নিল এলিজাবেথকে। তোমার চাচি তোমাকে পেট ভরে খেতে দিত না? এবার হাউমাউ করে কাঁদতে শুরু থাকলো এলিজাবেথ। ভিতরে শুকিয়ে যাওয়া ক্ষতগুলো নতুন করে ব্যথা দিতে শুরু করেছে। এলিজাবেথের কান্নার শব্দ লুকাসের কান পর্যন্ত গেল। ভ্রু কুঁচকে সোজা হয়ে বসলো, তাকালো এলিজাবেথের দিকে। রেশমা কান্না থামানোর চেষ্টা করলো এলিজাবেথের। কিচেন থেকে নিশি এসে পাশে দাঁড়ালো রেশমার। চোখে মুখে উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, ভয় কাতরে চোখে এদিক সেদিক তাকিয়ে দেখছে রিচার্ডের কোনো লোক আছে কিনা। ভয় পাচ্ছে এলিজাবেথ কান্না করার কারণে তাকেও যদি মেরে ফেলা হয়। সেদিনের মেয়েগুলোর মতো শুকনো ঢোক গিলতে থাকে বারবার। কান্না থামাও মা আমার, এভাবে কান্না করে না।
গতি হারায় হৃদস্পন্দন। বুক থেকে মাথা তুলে এলিজাবেথ, গলা কাঁপছে তবুও বলল, আ- আজ আমি বলতে চাই, বলে আমার ভিতরে জ্বলতে থাকা আগুনের লেলিহানে পানি ঢালতে চাই। চাপা কষ্টগুলো যে শেষ করে দিচ্ছে আমাকে ভেতরে ভেতরে। আমি পারছি না, আর সত্যিই পারছি না। গলায় কুণ্ডলি পাকিয়ে থাকা দলাগুলো শক্ত ঢোক গিলে পিষে ভেতরে ঠেলে দিয়ে নিজেকে কঠিন করলো এলিজাবেথ। বলতে থাকলো, আমাকে নিয়ে সকলের মনে অনেক কৌতূহল না? আমার অন্যরকম চেহারা, চুল, তাই না? অপরদিকে 8তলা বিল্ডিং এর ছাদে সূর্যের তীর্যক রশ্মি কাঁচ ভেদ করে এসে পড়েছে এক অনন্য সুদর্শন পুরুষের ওপর। কালো ট্রাউজারের নিচে তার শক্তপোক্ত সুঠাম দেহ উন্মুক্ত। সকালে নিজের শরীর চর্চায় ব্যস্ত রিচার্ড। পাশে বসে ন্যাসো তার প্রতিটি বুক ডাউন গুনছে নিঃশব্দে। 123, 124। ঠিক তখনই রিচার্ড থেমে গেল। ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠা লাইভ ফিডে এলিজাবেথের কণ্ঠ শুনল। বাগান বাড়ির ডাইনিং এরিয়ায় লাইভ ফুটেজ চলছে ল্যাপটপের স্ক্রিনে। হঠাৎই রিচার্ডের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এবারে চালান নিয়ে সাম্প্রতিক ঝামেলাগুলো মাথায় ঘুরছিল রিচার্ডের। এবার বেশ চাপই নিতে হচ্ছে। কিছু রাজনীতিবিদ রিচার্ডের সাথে নারী পাচারের ব্যবসায় যুক্ত হতে চেয়েছিল, কিন্তু রিচার্ড সেই প্রস্তাবে রাজি হয়নি। শেয়ার করে ব্যবসা করা তার নীতি নয়। এই রাজ্যে সে একাই রাজা, আর মন্ত্রী সেই জায়গাও তার নিজের। ক্ষমতা ভাগাভাগি করার কোনো ইচ্ছে রিচার্ডের নেই। এটাই ছিল সমস্যা। বড় বড় রাজনীতিবিদরা ক্ষিপ্ত হয়ে উঠল। একজন বিদেশি ইতালি থেকে উড়ে এসে তাদের শহরে এমন অবিচ্ছেদ্য রাজত্ব কায়েম করেছে, তা তাদের সহ্য হচ্ছিল না। ক্ষোভে তারা পুলিশের পুরো একটা দল রিচার্ডের পিছনে লেলিয়ে দেয়, কিন্তু ফলাফল শূন্য। পুলিশের চাপ, রাজনৈতিক ষড়যন্ত্র কোনো কিছুই রিচার্ডের গায়ে আঁচড়ও কাটতে পারেনি। এত বছর ধরে নিজের গড়া সাম্রাজ্যকে সুরক্ষিত করতে শত্রুরা যাই করুক, রিচার্ড সবসময় এক ধাপ এগিয়ে থেকেছে। এবারও তাই। বড়দিনের মতো স্বয়ং মাঠে নেমে পড়েছিল রিচার্ড, আর তখনই দেখিয়ে দিয়েছিল নিজের আসল রূপ। প্রতিটি শত্রুকে ভয়ঙ্করভাবে শেষ করেছে। প্রতিশোধ ছিল নির্দয়, যা কারো কল্পনারও বাইরে। যারা রিচার্ডকে থামানোর চেষ্টা করেছিল তাদের সবাইকে নিজে উপহার দিয়েছে একের পর এক ভয়ঙ্কর মৃত্যু। পুলিশের পক্ষে কিছুই করা সম্ভব হয়নি, কারণ রিচার্ড কখনোই কোনো প্রমাণ রেখে কাজ করে না। তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত এবং পরিকল্পিত। এই কারণেই অল্প সময়ের মধ্যেই ইতালির মতো বড় শহরে নিজের সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। প্রেমও বারবার চেষ্টা করেছে রিচার্ডকে ধরার, কিন্তু প্রমাণের অভাবে রিচার্ডকে কাবু করা সম্ভব হয়নি। এতদিন ধরে পুলিশ গুপ্তচর লাগিয়ে রেখেছিল রিচার্ডের পেছনে। তাই কারণেই রিচার্ড বাগান বাড়ি যায়নি এতদিন। তবে আড়ালে লুকিয়ে থাকার মানুষ সে নয়, বরং প্রকাশ সেই শত্রুদের একে একে শেষ করেছে অত্যন্ত কৌশলে। রিচার্ডের হিংস্রতা, নৃশংসতা আর পৈশাচিক মনোভাবের শিকার হয়েছে সবাই। রিচার্ডের সাইকোপ্যাথিক মস্তিষ্ক কাজ করে এক শিকারীর মতো। রিচার্ড নতুন করে বুক ডাউন দিতে শুরু করলো। ঘামে ভেজা চুলগুলো কপালের সঙ্গে লেপ্টে গেছে, আর চুলের ফাঁকগুলো সরু সরু ঘামের ধারা গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। পুরো শরীর ঘামে চ্যাটচ্যাট করছে। শরীর থেকে নির্গত ঘামের শীতলতা সত্ত্বেও তাতে যেন এক ধরনের অদৃশ্য উষ্ণ বাষ্প উঠছে। গলার পাশে চিকন নীলচে রগগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে। দৈশ বুক ডাউন শেষ করার পর রিচার্ড নিজের শরীরের পুরো ভার দুহাতের তালুতে চাপিয়ে শূন্যে ভাসিয়ে রাখল। শরীরের সমস্ত ওজন হাতের ওপর পড়ার কারণে তার গৌর বর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ঘামের রাস্তা উল্টো পথে ছুটছে। অপর পাশের বিল্ডিং থেকে কেউ দেখলে মনে করবে খালি গায়ে কাউকে উল্টে ঝুলিয়ে রাখা হয়েছে। রেশমা নিষ্প্রভ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে। এলিজাবেথের প্রথম বাক্য অহর্নিশে যেতেই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। লুকাস পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে এলিজাবেথের উপর। আমি রাশিয়ান, জন্ম বেড়ে ওঠা সবই রাশিয়ার মাটিতে, অথচ এখন ভাগ্যের খেলায় আমি এখানে। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই।
আমি রাশিয়ান হলেও ওরা আমার চাচা চাচি হয় কীভাবে? হ্যাঁ, ওরা আমার আপন চাচা চাচি। কারণ আমার মম একজন রাশিয়ান হলেও আমার ড্যাড ছিলেন একেবারে খাঁটি বাঙালি। ড্যাড ছিল সাংবাদিক, সাহসী, নির্ভীক আর বেপরোয়া স্বভাবের। অল্পদিনেই তিনি নিজের ক্যারিয়ারকে শক্তপোক্ত করে গড়ে তুলেছিলেন। আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে কাজ করার জন্য ড্যাড প্রায়শই বিভিন্ন দেশে যেত। এরকমই একসময় একটি ডকুমেন্টারি বানানোর জন্য ড্যাডের রাশিয়াতে যেতে হলো। সেখানেই পরিচয় হয় মমের সঙ্গে। মম ছিল একজন পেশাদার সঙ্গীত শিল্পী। ড্যাডের নজর আটকে গিয়েছিল তার মায়াবী কণ্ঠে। মম যখন যে কোনো বার বা স্টেজে শোতে গান করত, ড্যাডও নিয়মিত সেখানেই চলে যেত শুধু মমের গান শুনতে। প্রথমে তাদের বন্ধুত্ব, তারপর সেটার রূপ নেয় গভীর ভালোবাসায়। এক ভিনদেশীর প্রেমে মম এতটাই ডুবে গিয়েছিল যে নিজের ধর্ম পরিবর্তন করতেও দ্বিধা করেনি। কিছুদিনের সম্পর্কই তাদের জন্য যথেষ্ট ছিল। তারা বিয়ে করে নিজেদের ভালোবাসাকে সামাজিক স্বীকৃতি দেয়। সেই বিয়ের ফলস্বরূপ আমি। দুই সংস্কৃতি মিলিয়ে গড়ে ওঠা একটা জীবন। রাশিয়ার শীতল মাটি আর বাংলাদেশে উষ্ণ রক্তের মেলবন্ধন। বিয়ের পরপরই মম প্রেগনেন্ট হয়ে যায়। আমি যখন মমের পেটে, তখনই তিনি মম তার পরিবারকে বিয়ের কথা জানায়। এতদিন কেউই কিছু জানতো না, কিন্তু সেই খবর ঝড় বয়ে আনছিল। মমের পরিবার এই বিয়ে কোনোভাবেই মেনে নেয়নি। তাদের দৃষ্টিতে ড্যাডের সামাজিক অবস্থান ছিল খুবই নিচু, যা তাদের জন্য অপমানের কারণ। ওরা মমের উপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকে, ডিভোর্স দিতে হবে, আমাকে পৃথিবীতে আসার আগেই গর্ভপাত করতে হবে। কিন্তু মম ছিল দৃঢ়। ভালোবাসার কাছে কোনো বাধা বা শর্ত ছিল না তার। তাই পরিবার মমকে ত্যায্য করে। এত কিছু সত্ত্বেও মম ড্যাডের হাত ছাড়েনি। নিজের ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখতে মম সমস্ত সম্পর্ক, পরিচিতি আর জীবনের এক বিশাল অধ্যায় পেছনে ফেলে চলে আসে। পেশাগত জীবন মম তখন খুবই সফল ছিল। সুর আর গানে মমের ক্যারিয়ার উজ্জ্বল ছিল। সেই সাফল্যের উপর ভর করেই মম আর ড্যাড মিলে রাশিয়ায় ছোট্ট একটা বাড়ি কিনে নতুন জীবনের সূচনা করে। দুজনের ভালোবাসায় ভরা সংসার পূর্ণতা পায় আমার আগমনে। তাদের পৃথিবী তখন দুজন থেকে হয়ে যায় তিনজনে। ভালোবাসার এই নতুন অধ্যায়ে সব কষ্টের ক্ষত মুছে দিয়েছিল। আমি তাদের কোল জুড়ে পৃথিবীতে এলাম। এদের জীবনে এক নতুন আলো জ্বলে ওঠে। ড্যাডের দিকে দাদু দাদি বিয়েটা শুরু থেকে মেনে নিয়েছিল, আর জন্মের পর থেকে দাদু আমাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছিল। বারবার ড্যাডকে চাপ দিত আমাকে দেশে নিয়ে আসার জন্য, কিন্তু তখন আমি খুব ছোট ছিলাম, তাই ড্যাড রাজি হয়নি। ড্যাড একা দেশে যেত সবাইকে দেখতে, কিন্তু আমি ছিলাম সবার চোখের মণি। আমাকে ছাড়া যেন ড্যাডের মন কোথাও লাগতো না। কাজে গিয়েও সে বারবার ভিডিও কল দিত শুধু আমাকে দেখার জন্য। বলতো আমার ঘরে 7 জন্ম নিয়েছে। মামার জন্য গান গাওয়ার প্রায় ছেড়ে দিয়েছে। তার সমস্ত মনোযোগ তখন কেবল আমাকে ঘিরে। ড্যাড মমের চোখে আমি ছিলাম তাদের ছোট্ট পৃথিবী কেন্দ্রবিন্দু। যখন আমি 2 বছরে পা দিলাম, ড্যাড সিদ্ধান্ত নেয় আমাদের সবাইকে নিয়ে দেশে যাবে। ড্যাডের কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো, তাই ড্যাড ভয় পেত যে মম একা আমাকে সামলাতে পারবে না। অনেক বোঝানোর পর মম রাজি হয়ে যায়। ভালোবাসার এই অমুক টানে মম আবারও নিজের দেশ রাশিয়া ছেড়ে ড্যাডের সঙ্গে বাংলাদেশে চলে আসে। 2 সংস্কৃতি মিলে মিশিয়ে গড়া আমাদের এই ছোট্ট পরিবার তখন এক নতুন অধ্যায় শুরু করলো। দেশে ফিরে কিছুদিন খুব ভালোই কাটছিল। আমি হয়ে উঠি সকলের চোখের মণি। বিশেষ করে আমার লাল চুল আর ফর্সা গড়ন সবাইকে মুগ্ধ করে
রেখেছিল। আশেপাশে মানুষরা দূর দূরান্ত থেকে এসে আমাকে দেখতে আসতো। মম ড্যাড আমাকে সবসময় আগলে রাখলেও আমাকে খারাপ নজরের হাত থেকে রক্ষা পেতে পারিনি। একদিন আমার চাচাতো ভাই শিহাবের মামা বেড়াতে আসে আমাদের দাদু বাড়িতে। তখন আমি ছিলাম 2 বছরের একটা শিশু। সেই সময় তার নোংরা কুৎসিত নজর আমি পড়ে গেলাম। একদিন যখন মম আমার জন্য দুধ গরম করতে কিচেনে গিয়েছিল, ফিরে এসে দেখে শিহাব মামা আমাকে অশালীনভাবে ছুঁচ্ছে। সেদিন বাচ্চা আমি কিছু না বুঝেও অঝরে কান্না করেছিলাম। মম নিজের চোখে মেয়ের সেই অপ্রীতিকর দৃশ্য দেখে নিজের রাগ, ঘৃণা আর বিষণ্ণতা চেপে রাখতে পারেনি। নিজেকে সংযত রাখতে না পেরে শিহাব মামার ওপর হামলে পড়েছিল মম। মম এতটাই গা হিংস্র হয়ে গিয়েছিল যে মারতে মারতে শিহাবের মামাকে রক্তাক্ত করে ফেলে। বটি দিয়ে কুপিয়েছিল ওই নোংরা লোকটাকে। তখন মমের চোখে ছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের জ্বলন্ত আগুন, আর আমি শুধু এক শিশুর মতো কাঁদছিলাম। জানতাম না কেন সেই দিনটা এত ভীতিকর হয়ে উঠেছিল। ড্যাড সবটা শোনার পর সেই নোংরা মানুষটাকে পুলিশে ধরিয়ে দেয়, কিন্তু তাতেও মমের মনে ভয় আর ভীতি দূর হয়নি। সেই ঘটনার পরদিনই মম আমাকে নিয়ে রাশিয়ায় ব্যাক করে। কেউ মমকে আটকে রাখতে পারেনি। মমের সেই সিদ্ধান্তের পর থেকেই চাচির মনে আমার প্রতি একটা চাপা ক্ষোভ জন্ম নেয়। দিন গড়ায়, মাস পেরোয়, বছর যায়। ড্যাড নানান চেষ্টা করেও মমকে দেশে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো কিছুতেই মম রাজি হয়নি। একসময় ড্যাড নিজেও বুঝে যায় আমার জন্য বাংলাদেশ সেফ নয়। আমার রূপই আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে একদিন। মমের নাম ছিল এলিসা। মম ছিল অপূর্ব সুন্দরী গ্রিক দেবীদের মতো। মমের সেই সৌন্দর্যই আমার মধ্যে প্রতিফলিত হয়েছে। আমার লাল চুল আর উজ্জ্বল গড়ন মমের কাছ থেকেই পাওয়া। বয়সের সঙ্গে সঙ্গে আমার সৌন্দর্য বাড়তে থাকে, আর সেই সঙ্গে ড্যাডের দুশ্চিন্তাও। ড্যাড শুধু ভাবতো কিভাবে আমাকে এই পৃথিবীর নোংরা দৃষ্টি থেকে আড়াল করবে। আমাকে আর মমকে একা রেখে দেশে আসার সাহসও ড্যাড পেত না। সারাক্ষণ মনের কোণে ভয় লুকিয়ে থাকতো আমার রূপই যেন আমার জীবনের কাল না হয়ে দাঁড়ায়। অবশেষে বাধ্য হয়ে ড্যাড সাংবাদিকতার চাকরি ছেড়ে দেয়। মমের সাহায্যে রাশিয়ায় নতুন একটা চাকরি নেয়। তারপর থেকে আমাদের জীবনে এক নতুন পথে এগিয়ে যায়। একে অপরের ভালোবাসায় পূর্ণ নিরাপদ একটা পরিবার ছিল আমাদের। সেই জীবন আমার জন্য এক স্বপ্নের মতো, যেখানে বাবা মায়ের স্নেহ আর যত্ন আমাকে ঘিরে রেখেছিল। আমার 12 বছর জীবনে তখনও মম ড্যাডের আশ্রয় সুরক্ষিত ছিল। তাদের ভালোবাসা এত গভীর ছিল যে আমাকে পাওয়ার পর আর দ্বিতীয় সন্তানের কথা ভাবেইনি। আমার চারপাশটা ছিল এক সুখের পৃথিবী, যেখানে মম ড্যাড আমাকে ছাড়া কিছুই কল্পনা করতে পারতো না। কিন্তু হঠাৎ একদিন আমাদের জীবনে নেমে আসে এক কালো রাত। ড্যাড তখন রাশিয়ায় থাকলেও বাংলাদেশে একটি কেস নিয়ে গভীর স্টাডি করছিল। কিছুদিন ধরে ড্যাডের মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছিল, কিন্তু সে ব্যাপারে মম কিছুই জানতো না। ড্যাড ছিল স্বভাবই দায়িত্বশীল, তাই কোনো ঝামেলা মমের কাঁধে ফেলতো না। এক রাতে ড্যাড বাংলাদেশের প্রাক্তন সহকর্মীদের সঙ্গে ভিডিও কলে মিটিং করছিল। কয়েকদিন আগেই ড্যাড আমেরিকায় গিয়েছিল সেই কেসের সূত্র ধরে। মিটিংয়ে সেই বিষয়ে কথাবার্তাই হচ্ছিল। ড্যাড খুব মনোযোগ দিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করছিল। হঠাৎ তখন ফোনে একটি ইমেল আসে। সেই রাতেই হয়ে দাঁড়ায় আমাদের সুখী পরিবারের এক ভয়াবহ ট্র্যাজেডির সূচনা। কোরিয়ান আইন অনুযায়ী কোনো অপরাধের 15 বছরের মধ্যে যদি আসামি শনাক্ত না হয়, তবেই কেসটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। ঠিক এমনই এক কেসে 15 বছর আগে একজন খুনি একটি ছোট মেয়েকে নৃশংসভাবে রেপ করে হত্যা করে পালিয়ে যায়।
15 বছর পেরিয়ে যাওয়ার পর কেসটি আইনি নিয়মে নিষ্ক্রিয় হয়ে যায়। তখন খুনি নির্লজ্জভাবে প্রকাশ্যে ফিরে আসে, কিন্তু পুলিশ কিংবা প্রশাসন কেউই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছিল না। এই অন্যায়ের বিরুদ্ধে এক অজানা ব্যক্তি যে রাতে পরিচয় গোপন রেখে আমার ড্যাডির কাছে সাহায্য চায়, খুনির প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর মেয়েটির পরিবার ন্যায়ের জন্য চিৎকার করছে। কোরিয়ান প্রশাসন নিষ্ক্রিয়, কিন্তু আপনি একজন আন্তর্জাতিক সাংবাদিক। আপনি যদি কেসটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরেন, তাহলে হয়তো মেয়েটির পরিবার সুবিচার পাবে। সাথে মেয়েটির খুনের বর্ণনা পাঠিয়েছিল। সেই রাতে মেয়েটির খুনের ভয়াবহ বর্ণনা শুনে ড্যাড স্তব্ধ হয়ে ঘুমন্ত আমার দিকে তাকিয়েছিল। ঘুমন্ত আমিকে বুকের সাথে চেপে ধরেছিল। অনুভব করেছিল যদি মেয়েটির পরিবারের জায়গায় তার নিজের পরিবার থাকতো। সেই যন্ত্রণা তীরের ফলার মতো বিদ্ধ করেছিল ড্যাডকে। সেই রাতে ড্যাড সিদ্ধান্ত নেয় যে করেই হোক কোরিয়ায় যাবে, মেয়েটির পরিবারে সুবিচার পাইয়ে দেবে। সত্য আর ন্যায়বোধের প্রশ্নে ড্যাড সব সময় আপোষহীন ছিলেন। মম সর্বদা ড্যাডের কাজকে সমর্থন করত। সেই রাতেও মম ড্যাডের সাহসিকতার সম্মান জানায় এবং সেই বেপরোয়া সিদ্ধান্ত বাধা দেয়নি। কিন্তু সেই দিনই হয়তো ড্যাডের মনে হয়েছিল এটাই তার শেষ রাত। সারা রাত আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে রেখেছিল। তার হাতের উষ্ণতা ছিল শূন্যতায় ভয়, আর অন্তরে সমস্ত ভালোবাসা। হয়তো বুঝতে পেরেছিলেন আর কোনো দিন ফিরবে না। পরদিন রাতে ফ্লাইটে কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ড্যাড আমাকে ঘুমন্ত রেখে, কারণ আমি জেগে থাকলে ড্যাডের পক্ষে আমাকে ছেড়ে যাওয়া কখনোই সম্ভব হতো না। আমার চোখের জল নাকি সোজা গিয়ে বিদ্ধ ড্যাডের বুকে। ঘুম থেকে উঠে ড্যাডকে না পেয়ে ছুটে গিয়ে মমের আঁচল ধরে খুব কান্না করেছিলাম। মমও আমার আড়ালে কান্নায় ভেঙে পড়ল, তবুও আমার সামনে শক্ত থাকার ভান করত। বলতো, তোমার ড্যাড খুব শীঘ্রই ফিরে আসবে তোমার কাছে। সেই কথা শুনে আমার ছোট্ট মন শান্ত হতো। কিন্তু কিছুদিন পর থেকেই সব বদলে যায়। ড্যাডের নাম্বার সুইচ অফ দেখাতে শুরু করে। প্রথমে মম কিছুটা চিন্তিত হলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিল, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। যে ড্যাড আমাকে না দেখে এক মুহূর্তও থাকতে পারতো না, সে কেন যোগাযোগ বন্ধ করে দিল? মম নানা উপায়ে ড্যাডের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর ধীরে ধীরে মমও নিজেকে ধরে রাখতে পারলো না। গভীর রাতে আমাকে বুকে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো। আমি মমের বুকে মাথা রেখে বোঝার চেষ্টা করতাম কি হচ্ছে আমাদের জীবনে। কত রাত আমরা নির্ঘুম কাটিয়েছি। একলা ঘরে শুধু চোখ ভরা জল আর অব্যক্ত অপেক্ষা ছিল। প্রতিটা মুহূর্তে মনে হতো ড্যাড হয়তো দরজা খুলে হঠাৎ ঘরে ঢুকবে, হাঁটু গেড়ে বসে দুহাত ছড়িয়ে বলবে, পাপার প্রিন্সেস কোথায়? আমরা দুজনই সেই আশায় প্রতিনিয়ত নিজেদেরকে সান্ত্বনা দিতাম, কিন্তু বাস্তবতা ছিল নীরব, শূন্য এবং আরও নির্মম। হ্যাঁ, ড্যাড ফিরছিল, তবে লাশ হয়ে।